আজকের পাঠ কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে। কবি মৃদুল দাশগুপ্ত মূলত সাংবাদিক, তবে আধুনিক বাংলা কবিতায় তাঁর অবদান অবশ্য উল্লেখযোগ্য। আধুনিক কবিদের মধ্যে যারা সমকাল সমাজ ও ইতিহাসকে নিজের কবিতায় অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে প্রকাশ করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন তিনি। তাই তার কবিতায় সমাজ, রাজনীতি, প্রেম, বিদ্রোহ কিংবা ব্যক্তিমনের নিঃসঙ্গতা সহজ সাবলীলভাবে ফুটে উঠেছে। দীর্ঘদিন সাংবাদিক হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলেও তিনি কখনোই কোনো প্রতিষ্ঠানের কবিতে পরিণত হননি। তিনি ছিলেন স্বতন্ত্র, স্বাধীন ও নির্ভীক, বলিষ্ঠ মানসিকতার প্রতীক। তার উল্লেখযোগ্য সৃষ্টিগুলো হল: প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ 1980 সালে প্রকাশ পায়। তারপর প্রকাশিত হয়েছে এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ, ধান ক্ষেত থেকে প্রভৃতি। এছাড়া তাঁর ছড়ার বইগুলো হল ঝিকিমিকি ঝিরিঝিরি, আম পাতা জাম পাতা, ছড়া 50 ইত্যাদি। তিনি 2012 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। তার আগে 1995 খ্রিস্টাব্দে পেয়েছিলেন বাংলা একাডেমি পুরস্কার। এবার কবিতাটির উৎস, প্রেক্ষাপট ও কবিতা শৈলী এবং কবি মানস সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে উৎস সম্পর্কে বলা যাক। আমাদের আলোচ্য ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি নেওয়া হয়েছে কবি মৃদুল দাশগুপ্তের ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থ থেকে। এটি প্রকাশিত হয়েছিল পুস্তিকা আকারে 2007 সালে। তো যে প্রেক্ষাপটে কবিতাটি লেখা হয়েছে সেটি হল সাম্প্রতিক কালে ঘটে যাওয়া এক ঐতিহাসিক রাজনৈতিক আন্দোলনকে ভিত্তি করে। আসলে কৃষিকে ভিত্তি করে গড়ে ওঠা একটা সরকার যখন শিল্পের স্বার্থে কৃষকের স্বার্থকে অবজ্ঞা করে, অবহেলা করে, জোর করে, বলপূর্বক কৃষিজমি অধিগ্রহণ করছিল, তখন সেই সুফলা শস্য শ্যামলা কৃষিজমি অধিগ্রহণকে কেন্দ্র করে যে জোরালো প্রতিবাদ আন্দোলন ঘটেছিল
সিঙ্গুরে, তা পশ্চিমবঙ্গ তথা ভারতের সমাজ রাজনীতিকে তোলপাড় করে তুলেছিল। তারই কাব্যিক বহিঃপ্রকাশ হল আলোচ্য কবিতাটি। এই গেল কবিতার প্রেক্ষাপট। তো এখন কবিতার শৈলী ও কবি মানুষ সম্পর্কে আলোচনা করা যাক। তোমরা সবাই দেখেছো যে কবিতাটিতে রয়েছে 4টি স্তবক, এবং 4টে স্তবকে অত্যন্ত সহজ সরল ভাষায় লেখা, একেবারে কথ্য চলিত ভাষারই প্রয়োগ ঘটেছে এখানে। কোনো কঠিন দুর্বোধ্য শব্দ নেই। আর এখানে কবি সরকার বা শাসক দ্বারা শোষিত মানুষের নিপীড়ন, অসহায়তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ছড়ার চলনে প্রকাশ করেছেন, যে ছড়ায় রয়েছে স্তবকে স্তবকে অন্তমিলের প্রয়োগ। দেখো, প্রথম স্তবকে থাকির সাথে আঁকি, দ্বিতীয় স্তবকে ক্রোধের সাথে বোধ, তৃতীয় স্তবকে পেয়ের সাথে চেয়ে, এবং শেষ স্তবকে জাগের সাথে আগে। এই অন্তমিলগুলো আমাদের চোখে পড়ে। আর কবিতাটিতে যে একটা প্রতিবাদ, জিজ্ঞাসা এবং একটা ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ বুজে না থাকার কথা বারবার ধ্বনিত হয়েছে, তা এই কবিতার কেন শব্দের প্রয়োগে আমরা বুঝতে পারি। দেখো, কেন শব্দ মোট 5বার ব্যবহার করা হয়েছে। প্রথম স্তবকে কেন শব্দটি ব্যবহার হয়েছে 3বার, দ্বিতীয় স্তবকে কেন শব্দটি ব্যবহার হয়েছে 2বার। প্রথম স্তবকের শেষে রয়েছে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ কবি প্রশ্ন তুলে ধরেছেন সমাজের কাছে, বুদ্ধিজীবী মানুষের কাছে। দ্বিতীয় স্তবকে রয়েছে একটা আশ্চর্য বিস্ময়, তাই বিস্ময়বোধক চিহ্ন রয়েছে শেষে, অর্থাৎ আমাদের অবস্থান, আমাদের নিস্পৃহতা কবিকে বিস্মিত করে তুলেছে। মূল্যবোধ আছে কি না আছে এটা কবি বুঝতে পারছে না সাধারণ মানুষের মধ্যে। আবার তৃতীয় স্তবকে আবার জিজ্ঞাসার চিহ্ন, অর্থাৎ আবার কবি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সাধারণ মানুষের কাছে, বুদ্ধিজীবী মানুষের কাছে, মূল্যবোধ সম্পন্ন মানুষের কাছে। এবং শেষ স্তবকে রয়েছে পূর্ণচ্ছেদ, অর্থাৎ নির্দেশক বাক্য। কবি নিজে কি করতে চান, কি করবেন, তারই বিবৃতি দিয়েছেন। তো সমগ্র কবিতাটিতে কবির একটা প্রতিবাদী মানসিকতা, শাসকের দ্বারা সাধারণ মানুষের নিপীড়ন কবির অন্তরকে যেভাবে ব্যথিত করেছে, সেই ব্যথিত চিত্তের প্রকাশ ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা জননী আসলে আমাদের এই দেশ মাতৃকা, যে সন্তানের মৃত্যু, সন্তানের অত্যাচার সহ্য না করতে পেরে তিনিও যেন কাঁদছেন। এবার কবিতাটির বিস্তৃত আলোচনা করা যাক। মাত্র 12 লাইনের এই কবিতায় কবি মূলত 3টি বিষয় তুলে ধরেছেন।
এক, সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন। 2, সমাজের বুদ্ধিজীবীদের আহ্বান জানিয়েছেন। এবং 3, কবিতার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। প্রথম স্তবকে রয়েছে, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি। এই এখন শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন একটা বিশেষ সময়কে ইঙ্গিত করছে। কোন সেই বিশেষ সময়? না, যখন সরকারের অশুভ নীতিতে, জনবিরোধী নীতিতে সাধারণ মানুষ বিপন্ন, অসহায়, পীড়িত, তখন এই জন্মভূমি বিপন্ন, তাই সে ক্রন্দনরতা। সেই জন্মভূমির বিপন্নতার সময়ের কথা এখানে বলা হয়েছে। আর এখন বলতে যখন নিহত ভাইয়ের সব দেহ দেখতে পাওয়া যায়, এবং এখন বলতে সেই সময়ের কথা বলা হয়েছে যখন জঙ্গলে ছিন্ন ভিন্ন কোনো নিখোঁজ মেয়ের দেহ দেখতে পাওয়া যায়। অর্থাৎ এক ভয়ঙ্কর, অসহায়, বিপন্ন মুহূর্তের কথা বলা হয়েছে, যখন রাষ্ট্রীয় নিপীড়নে সাধারণ মানুষ বিপন্ন। সেই সময়ে কবি কি বলেছেন? না, এই বিপন্ন মুহূর্তে বুদ্ধিজীবীদের আহ্বান জানিয়েছেন কবি। কারণ বুদ্ধিজীবী কারা? না, যারা সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের চর্চা করেন। তারা অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি সমাজ সচেতন এবং অনেক বেশি স্পর্শকাতর। তাই সমাজের এই ঘটনাগুলো তাদেরকে অনেক বেশি, সাধারণ মানুষের থেকেও তাদেরকে বেশি আলোড়িত করে, আন্দোলিত করে। তাই কবি বলছেন যে এখন যদি এই বিপন্ন অবস্থায় যদি জননীর পাশে না থাকা যায়, তাহলে কি শুধু শিল্পের জন্য শিল্প? শুধু কি লেখার জন্য লেখা? শুধু কি গান গাওয়ার জন্য গান গেয়ে যাওয়া? না শুধু শুধু এঁকে যাওয়া? আমাদের সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা পিছিয়ে পড়ছি। তাই বুদ্ধিজীবীদের আরও বেশি এগিয়ে আসার জন্য কবি আবেদন জানিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় স্তবকে রয়েছে, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। অর্থাৎ কবি এখানে মূল্যবোধের কথা বলছেন। মূল্যবোধ কি? মূল্যবোধ হলো আমাদের বিমূর্ত ভাবনা, অর্থাৎ আমাদের যে সহজাত প্রবৃত্তি, স্নেহ, দয়া, মায়া, মমতা, এই ভাবনার কথাই বলেছেন। আমরা যদি মৃতদেহ দেখি, অর্থাৎ এখানে কোন মৃতদেহ? না, রাষ্ট্রীয় শোষণে, রাষ্ট্রীয় নিপীড়নে যে প্রতিবাদী মানুষগুলো নিহত হয়েছে, সেই সহোদর ভাই না হলেও আমাদের সেই সামাজিক ভাই, কৃষক ভাই, তাদের মৃতদেহ দেখে যদি আমাদের মধ্যে রাগ জেগে না ওঠে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা মূল্যবোধহীন, আমাদের ভালোবাসা মিথ্যা, সমাজ শব্দটা আজ মূল্যহীন হয়ে যাচ্ছে, অর্থহীন, গুরুত্বহীন হয়ে যাচ্ছে,
সমাজ মানেই তো পারস্পরিক সহযোগিতা। তাই কবি এখানে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে অবাধ বিস্ময়, অগাধ বিস্ময় প্রকাশ করেছেন। আর কবি এই ভাই শব্দের মধ্য দিয়েও, নিহত ভাইয়ের শবদেহ দেখে যদি না হয় ক্রোধ, এই বাক্যগুলোর মাধ্যমে তিনি সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়ার কথাও বলেছেন। এবং জঙ্গলে পড়ে থাকা ছিন্ন ভিন্ন মৃতদেহ এক নিখোঁজ মেয়ের দেখে আমরা যদি আকাশের দিকে তাকিয়ে থাকি, ভগবানের বিচারের আশায় পড়ে থাকি, তাহলে সেটা আমাদের অসহায়তা, সেটা আমাদের হতাশার লক্ষণ। তাই এটা নিয়েও কবি প্রশ্ন তুলেছেন, অর্থাৎ আমাদেরকে কবি সমব্যথী হতে বলেছেন। এখানেও সেই সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়ার কথা এই স্তবক জুড়েই রয়েছে। এবং শেষ স্তবকে যখন কবি বলছেন আমি তা পারি না, অর্থাৎ কবি এই সব পারেন না। কি না, যখন এই জননী ক্রন্দনরতা, যখন এই জননী রূপ জন্মভূমি বিপন্ন বিপদগ্রস্ত, তার সন্তানরাও অসহায়, নিপীড়িত, শোষিত, নিহত এবং নিখোঁজ, তখন তাদের মৃতদেহ এবং তাদের ছিন্ন ভিন্ন দেহ দেখে তিনি বিচারের জন্য ভগবানের আশায় বসে থাকতে পারেন না। তিনি আসলে প্রতিবাদী কবি, তিনি সমাজ সচেতন কবি। কারণ এইভাবে চুপ করে থাকা, অসহায়ভাবে ভগবানের উপর বিশ্বাস করে থাকা আসলে একটা অমানুষী মূর্খামি ছাড়া আর কিছুই নয়। অন্তরের ভালোবাসা ও মূল্যবোধের কারণে মানুষের উপর নেমে আসা এই দারুণ আঘাতকে তিনি নিজের ওপর আঘাত বলেই মনে করেন। তাই তাঁর হৃদয়ে জ্বলে ওঠে বিবেক ও মনুষ্যত্বের আগুন, যা বারুদের মতো সর্বগ্রাসী বিস্ফোরণে ওলট পালট করে দিতে চায় শাসকের সমস্ত অন্যায় ষড়যন্ত্র। এই স্বপ্ন, সম্ভাবনা ও বিশ্বাসের কথাই তিনি বলতে চেয়েছেন যে যা পারি কেবল, অর্থাৎ তিনি এইভাবে কবিতার মাধ্যমে, তার লেখার মাধ্যমে, তার সাহিত্যের মাধ্যমে অসি নয় মসিই যে বড়, সেখানেই যে বারুদ আছে, তার বিস্ফোরণেই এ সমস্ত সমাজে বিস্ফোরণ করা যায়, শাসককে নাড়িয়ে দেয়া যায়, এই কথাই তিনি বলতে চাইলেন।